সরাসরি এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে আলোচনার জন্য যাব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনেকগুলো বিষয় কিছুক্ষণ আগে সেনাবাহিনীর তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো, সেই অভিযান সম্পূর্ণ সফল বলা হচ্ছে, কিন্তু তারপরে প্রশ্ন হচ্ছে যে পাল্টা প্রত্যাঘাত অন্তত পাকিস্তান আনবে কিনা, কারণ ইতিমধ্যে তাতে ঘুম ছুটেছে বটে, কিন্তু বিষয় হচ্ছে এরপর পাকিস্তান কি করবে, তারা কোন কৌশল অবলম্বন করবে। বলা হচ্ছে যে আগামী 12 ঘন্টার মধ্যে একটা আঘাত হানতে চলেছে পাকিস্তান। কি কি তথ্য, আমরা কোন কোন দিকে আরো সতর্ক হব? একদমই তাই, কারণ আমরা সতর্ক রয়েছি, আমরা প্রস্তুত রয়েছি। কারণ ইন্ডিয়ান আর্মি কিছু আগে যে সাংবাদিক সম্মেলন আমরা করেছি তাতে পরিষ্কার বলা হয়েছে যে কোনো মিস অ্যাডভেঞ্চার অফ পাক আর্মি আমরা তার ওয়ার রেডি টু অ্যান্সার, আমরা বলেই দিয়েছি পরিষ্কারভাবে। এবং যে বিষয়টা আমরা এখন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, যে তথ্য আমরা দর্শকদের বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডিয়ান আর্মির তরফে আমরা দেখিয়ে দেবো যে ঠিক কীভাবে। তুমি দেখো এখানে যে আমরা কোথায় কোথায় অ্যাটাকটা করছি। আমরা তো প্রথম কথা সাপ্রেশন অফ এনিমির যে এয়ার ডিফেন্স, আমরা এনিমির এয়ার ডিফেন্সকে একেবারে বোকা বানিয়ে আমাদের প্রত্যাঘাত হয়েছে। এবং সেই প্রত্যাঘাতে দেখবে যে এই যে সারজাল থেকে শুরু করে মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবারের কথা আমরা আগেও বলেছি। ভীমবার আমাদের ইন্ডিয়ান আর্মি গেছে এবং আমরা অ্যাটাক সেখানে আমরা প্রত্যাঘাত চালিয়েছি। এই শিয়ালকোট, মুরিদকে এবং ভাওয়ালপুর আমাদের স্ক্রিনে দেখাবো যে এই অংশগুলো যেখানে এই অ্যাটাক হয়েছে তার বিফোর আগের ছবি যেটা ইন্ডিয়ান আর্মির তরফে দেখানো হয়েছে। বিদেশ সচিবের যে প্রেস কনফারেন্স সেখানে দেখানো হয়েছে যে আগের এবং পরের যে ব্লাস্ট যেগুলো হয়েছে সেগুলো পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে কিভাবে হয়েছে গোটা অংশগুলোতে। এবং এই অংশগুলোতেই লস্করে তৈয়বা বা জয়সি মোহাম্মদের বিভিন্ন ঘাঁটি ছিল, হেডকোয়ার্টার তো ছিলই, এবং তার পাশাপাশি ভাগে ভাগে এদের যেমন যে ওয়ারফেয়ারের বিভিন্ন যে পার্ট আছে, কখনো গেরিলা ওয়ারফেয়ারের ট্রেনিং হতো, কোথাও ফিদায়ন অ্যাটাকের ট্রেনিং হতো। এগুলোকে আগে থেকে আমাদের যে গোয়েন্দা বাহিনী তারা সেগুলোকে সংগ্রহ করেছে যে পার্টিকুলারলি কোথায় কোথায় কীভাবে ট্রেনিং হচ্ছে। এবং তুমি দেখবে যে আফটার হিট এবং বিফোর হিট পরিষ্কার স্যাটেলাইট পিকচারে আমরা বুঝিয়ে দিচ্ছি দর্শকদের যে কিভাবে এই আফটার অ্যান্ড বিফোর হিটগুলো হয়েছে এবং কতভাবে হয়েছে তার ছবিটা কিন্তু উঠে আসছে। এবং তার আগেও একটা বিষয় আসছে যে এই যে অ্যাটাকটা আমরা করেছি এটা কিন্তু দুম করে ইন্ডিয়ান আর্মি অ্যাটাকটা করেনি। ইন্ডিয়ান আর্মি অ্যাটাকের এই যে আমরা প্রত্যাঘাত চালিয়েছি, এই প্রত্যাঘাতের সঙ্গে কিন্তু আমাদের দীর্ঘদিনের যে তথ্য অনুসন্ধান ছিল, অর্থাৎ এই মুজাফফরাবাদ এখান থেকেই নির্দিষ্টভাবে কাসাভ অর্থাৎ এই মুম্বাই অ্যাটাকের যে অন্যতম জঙ্গি এবং ডেভিড হেডলি থেকে শুরু করে সবাই এখান থেকেই গেছিলো, আমরা এগুলোকে ভেঙে দিয়েছিলাম, ফের শুরু করেছিল পাকিস্তান। এবং এই যে নির্দিষ্টভাবে পহেলগাঁও অ্যাটাকের পর পাকিস্তানের তরফে যে ছবি আমাদের গোয়েন্দারা সংগ্রহ করেছেন যে কখনোই কিন্তু এই ঘাঁটিগুলোকে ভাঙার কোনো চেষ্টা হয়নি, পরিবর্তে এগুলোকে ঠিকঠাক রেখে দেওয়া হয়েছে এবং পাল্টা আক্রমণের ছক তৈরি করা হয়েছে। এভাবেই গোটা প্ল্যানিংটা করেছিল, যে কারণে আমরা প্রত্যাঘাতে আসতে বাধ্য হয়েছি, আমাদের প্রত্যাঘাত করতে হয়েছে। এবং প্রত্যাঘাতের যে বিষয়টা আমাদের নিশ্চিত ছিল। এবং একটা বিষয় আমরা বলার চেষ্টা করব যে অ্যাটাকটা হয়েছে কিভাবে আমাদের উপর যে অ্যাটাকটা হয়েছিল তার পরিবর্তে আমরা যে প্রত্যাঘাতে গেছি সেই প্রত্যাঘাত আমরা কীভাবে করলাম, কারণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যাঘাতটা না বুঝলে, কারণ যেভাবে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড এয়ারফোর্স তারা হাই রিস্ক জোনে ঢুকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য কাজটা করেছেন, ভারতবাসীকে বাঁচানোর জন্য করেছেন, সেটা তাদেরকে যে কোনো স্যালুট দিলে সেই স্যালুটটা কম হবে আজকের সময় দাঁড়িয়ে। এবং তোমাকে বলবো আমরা গ্রাফিক্যালি সেই প্রেজেন্টেশন নিয়ে আসছি দর্শকদের জন্য, নির্দিষ্টভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক কীভাবে কোথায় কোথায় আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কীভাবে প্রবেশ করলো। প্রথম হলো রাজস্থানের ওপরে, সেখানে সুখোই 14টি এবং 3টি রাফায়েল, এটা রাজস্থানের ওপর থেকে ঠিক 1:05 নাগাদ, রাত 1:05 তারা প্রবেশ করলো। এবং নির্দিষ্টভাবে আম্বালা থেকে আমাদের সাপোর্টিং এয়ারক্রাফট থাকলো, অর্থাৎ যে ব্যাকআপ সাপোর্ট যেটা বলা হয়। এবং আরও 3টে রাফায়েল তারা কোটলি ওই অংশ থেকে পিওকোতে তারা প্রবেশ করলো। এরপর অন্তত 45 কিলোমিটার্স আমরা উইদিন পিওকে আমাদের এয়ারক্রাফট গেল এবং সেখান থেকে প্রথম আমরা এই যে ভাওয়ালপুর, মুরিদকেতে এই যে জঙ্গি ঘাঁটিগুলো আছে, রাফায়েল থেকে আমরা চার্জ করলাম স্ক্যাল্প মিসাইল। এটা এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইক হয়, এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইক মিসাইল, অত্যন্ত দক্ষ মিসাইল। এবং হ্যামার, তুমি দেখবে যে বিল্ডিং ভেঙে পড়ছে, এটা হ্যামার মিসাইল দিয়ে আমরা করেছি। হ্যামার মিসাইল কেন? হ্যামার মিসাইল তুমি যদি 100 তলা বিল্ডিংও হ্যামার দিয়ে চার্জ করো, ও এমনভাবেই ব্লাস্ট করবে বিল্ডিংয়ের পুরো কংক্রিটকেও ফাটিয়ে দেবে।
এবং যে কারণে হ্যামার মিসাইল দিয়ে আমরা দেখবে বিল্ডিং যেগুলো ভাঙছে সেগুলো রাফায়েলের হ্যামার মিসাইল চার্জ করে ভাঙা হয়েছে। এবং এই যে আরেকটি ক্রুজ মিসাইলের কথা আমরা বলছি অর্থাৎ স্ক্যাল্প মিসাইল, এই মিসাইলটি অন্তত 54 থেকে 55 কিলোমিটার হাওয়ায় উড়ে গিয়ে টার্গেটে হিট করেছে, তারপর ব্লাস্ট হয়েছে। সেই ছবি, সেই সময়ের মোটামুটি একটা ছবি আমরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে রাফায়েল থেকে এই মিসাইল চার্জ হয়েছে এবং ঠিক 11 সেকেন্ডের মধ্যে এই মিসাইল চার্জ করা হয়েছে। সেই ছবিগুলো আমাদের স্ক্রিনে রয়েছে যে আমাদের যারা পাইলট, আমাদের যারা আর্ম ফোর্সের জওয়ান, আমাদের যারা সেনা আধিকারিক কতটা রিস্ক নিয়ে ভারতবর্ষকে বাঁচানোর জন্য তারা এই রিস্কি অপারেশনে অর্থাৎ অপারেশন সিন্ধু এখানে তারা অংশ নিয়েছেন। পুরো অংশটা এর মধ্যে ইনভলভ ছিল এবং রাত 1:05 থেকে 1:35 মধ্যে এই অপারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবং তার পাশাপাশি এই অপারেশনটার ক্ষেত্রে একদম আমাদের মিলিটারি হাই কমান্ড একদম টপ লেভেল এবং দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকেই মনিটর করেছেন যে কিভাবে গোটা অপারেশনটা চলছে। এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, ভারত এবং চীন যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে পৃথিবীর আর কোনো দেশ সেই সিস্টেম ব্যবহার করে না। ভারতের কাছে যে 8 লেয়ার্স যে ডোম মানে যে